বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১৩ বছরের পরিকল্পনায় জুলাইয়ের ঘটনা ঘটেছিল। আসল ঘটনাটা জানেন দর্শক, আমি আলোচনাটা করছি মাহফুজ আলমের একটা বক্তব্যের প্রেক্ষিতে। মাহফুজ আলম তুমুল বিতর্কিত ছিলেন, এ জামাতকে খেয়ে ফেলবে, অমুক তমুক নানান হুমকি দামকি দিয়েছিল। পরে সাদিক কায়েমদের থ্রেটে ঠান্ডা হয়ে গেছে। সাদিক কায়েমদের তৈরি করা কর্মী এরা বলে যে জামাতকে আমৃত্যু আঘাত করব, নিশ্চিহ্ন করব, ঢাকা বিশ্ববিদ্যালয় এই করবে সেই করবে। অথচ সাদিক কায়েম ফরহাদ এরা না চাইলেও সরকারি প্রোটোকল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারবে না। তাই মাহফুজ ভালো নাকানি চুবানি খেয়েছে। আগে দেখতেন যে বিশাল কিছু যে আন্দোলন করে সেখানে এত উপদেষ্টা থাকতে মাহফুজকে পাঠাইতে, তারপরে বোতল খেয়ে সোজা হয়ে গিয়েছে। এটাই নতুন বাংলাদেশ, যে একজন উপদেষ্টা উল্টোপাল্টা করলে কিভাবে সাইজ করতে। এখন দেখেন মাহফুজকে কোথাও একদম চুপচাপ না, রাত ৩টের সময় ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেন না, মাঝে মাঝে দুই একটা কথা বলে, ক্যামেরার সামনে কিন্তু আসে না। আসিফ আসে কিন্তু মাহফুজ আসে না। মানে মাহফুজকে ধ্বজভঙ্গ বানিয়ে দেওয়া হয়েছে এবং এটা জামাত শিবির বানিয়ে দিয়েছে ইউনুসের কাছে বিচার টিচার দিয়ে। কিন্তু প্রকাশ্যে মাহফুজের মতো ছোট্ট ব্যক্তির সাথে জামাত শিবির লড়তে যায়নি। জাস্ট ওই সাদিক কায়েমরা টকশোতে একটা থ্রেড দিয়েছে, শিবিরের ছেলেরা ফরহাদরা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, আর হয়তো জামাতের কেউ ইউনুসকে টেলিফোন করেছে। এই মাহফুজ ঠান্ডা। মাহফুজ বলেছেন, জুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড, আর শেষের অংশ জনগণের স্বতঃস্ফূর্ততা। হ্যাঁ, মাহফুজের এই বক্তব্য ঠিক, কিন্তু মেটিকুলাসলি ডিজাইন এটা শুধু জুলাই আন্দোলনের না, এটার ভিত্তি ২০১২ সাল থেকে শিবির করেছিল। আমি একটু বলছি, যারা জানেন না জেনে রাখুন, এটাই সত্য। যখন জামাত নেতাদের প্রথমে গ্রেপ্তার করলো ২০১০ সালে, তখনও জামাত শিবির ভেবেছিল যে এটা কিছু না, তারা মুক্তি পাবে। এমনকি ১-২ বছরও যখন মুক্তি পায়নি, যুদ্ধ অপরাধের চার্জ গঠন হয়ে গেল, ফাঁসির হবে এরকম একটা সম্ভাবনা, তখনও পারসেপশন ছিল যে এগুলো কিছু হবে না, ১৩ সালের দিকে আন্দোলন হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে এই নির্বাচন হবে, শেষ পর্যন্ত বিএনপি জামাত জোট ক্ষমতায় আসবে, এইসব বিচার টিচার সব নাই। কিন্তু ১২ সালের শেষের দিকে এসে সবাই না, শিবিরের একটা অংশ স্পষ্ট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। দেখেন এখানে শিবির, এই যে আমি বলছি যে ১৩ বছরের পরিকল্পনা, ১২ বছরের পরিকল্পনা শিবিরের, এটা কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। শুধু হাসিনাকে ফেলে দেওয়ার এই যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের, এটা শিবিরের সেন্ট্রাল না। সেন্ট্রাল শিবির এত বড় পরিকল্পনা করতে পারে না বা করেনি, বা সক্ষমতা ছিল না। অনলি ঢাবি শিবির। ঢাবি শিবিরের লোকজন তখন বুঝেছে যে না, আসলে ঘটনা দীর্ঘমেয়াদী কিছু ঘটবে, ফাঁসি দিবে, ক্ষমতায় আওয়ামী লীগ আবার থাকবে, ভারত কলকাঠি নাড়ছে, এই যে স্টাইলে জামাত বিএনপি এগোচ্ছে এতে হবে না। এমনকি কেন্দ্রীয় জামাতের প্রতিও ঢাবি শিবির অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ ছিল, এটা আমি জানি, এটা তখনকার যারা শিবির দায়িত্বশীল ছিলেন এটা তারা ভালো জানেন। তারা বলেছিল যে এভাবে হবে না, ঢাবি শিবির চেয়েছিল অন্য কিছু, কিন্তু কেন্দ্রীয় জামাত, কেন্দ্রীয় শিবির তাতে সায় দেয়নি। এরপরেই যখন ১৩ সালে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসে গেছে, আওয়ামী লীগের ক্ষমতা নিশ্চিত হয়ে গেছে, তারপরে শিবির ভেবেছে যে না, এই হাসিনা দীর্ঘমেয়াদে থাকবে না, ভোট লাগবে না, ৪১ সাল পর্যন্ত থাকবেন, এই পারসেপশন ঢুকে গিয়েছে। এরপরে ১৬ সালে ১৭ সালে যখন এই সাদিক কায়েমরা ঢুকলো ক্যাম্পাসে, যখন কোটা সংস্কার আন্দোলন হলো, ডাকসু ইলেকশন হলো, তখন প্রথম দিকে ওই পরিকল্পনা শুরু করেছে ১২ সাল থেকেই, কিন্তু শিবিরও কনফিডেন্স ছিল না, ঢাবি শিবিরও কনফিডেন্স ছিল না যে আসলে আমরা কিছু পারবো। এরপরে যখন কোটা সংস্কার আন্দোলন এবং এই ডাকসু নির্বাচন হলো, এরপরে সাদিককে আমরা যখন ছোট, আমাদের কাছের ছোট ভাই, এরা তখন স্বপ্ন দেখতে শুরু করলো যে না, এই ধীরে 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 আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিবিরের আত্মবিশ্বাস বেড়ে গেল যে না, ধীরে 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 আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসিনার কবর রচনা করব। এটা ছিল ওদের সিদ্ধান্ত শিবিরের, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা হাসিনার পতন করবো। এজন্য শিবির নানান জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতো। এই যে মাহফুজ আলম শিবিরের সাথে ছিল, এই পরিকল্পনার অংশ ছিল ডেফিনেটলি। পরে না শিবিরের সাথে ঝামেলা হয়েছে, কিন্তু শিবির তো করতো, মাহফুজ বুদ্ধিভিত্তিক কাজ করতো শিবিরের, ইউটিতে যেত, ইউটিতেই পরিকল্পনা হতো। সেখানে ইউটি যারা না বোঝেন আমাদের দর্শকরা, এটা শিবিরের একটা গবেষণাশীল বা বুদ্ধিভিত্তিক কাজ করার একটা সেল, ইউনিভার্সিটি থট বলা হয়। ইটস ওপেন। এখন এই জায়গায় মাহফুজরা ছিলেন,
যে প্রথমে এই ভিপি নুরদের মাধ্যমে কিছু করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। এরপর ছাত্র শক্তি করা হলো এক পর্যায়ে, এই শিবিরের টাকা আয় করেছে, রাফেজ সালমান রিফাতদের পরিকল্পনা, এদের টাকা পয়সায়, জুনায়েদদের পরিকল্পনায় ধীরে 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 সাদিক কামরা তার পরে এসেছে, কিন্তু দেওয়ার পার্ট। তো এরপরে এভাবে ধীরে ধীরে ছাত্র শক্তি, এই মাহফুজ কিংবা আরো যারা ছিল, আখতার, আকরাম, এই আসিফ, এরা সবাই শিবিরের পরিকল্পনায় চলতো। বিভিন্ন হলে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন বা শিবির অরিজিনালি ধরা পড়লে এগুলোর বিরুদ্ধে আসিফ, আকরাম এরা সবাই কথা বলতো, সব শিবিরের পরিকল্পনায়। টাকা পয়সা লাগলে এগুলো শিবির দিত, সব টাকা পয়সা শিবির, ম্যান পাওয়ার শিবির দিত। তো এইভাবে ধীরে 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 দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতো। ঠিক আছে, এবার হয়নি, সামনের বার হবে। 18তে হয়নি, এই যে সামনে আরেকটা ইস্যু তৈরি করো, এভাবে হবে, এভাবে হবে। এরপরে এক পর্যায়ে জুলাই আন্দোলন হলো, সেখানেও অনেকে, বেশিরভাগই আন্দোলন করেছে আবেগে, এটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না। যেমন আমি ফ্রাঙ্কলি স্পিকিং, হাসনাত আবদুল্লাহকে আমি অনেক বড় করে দেখি, কিন্তু হাসনাত আবদুল্লাহরও সরকার পতনের কোনো প্ল্যান 1 জুলাই বা জুলাইয়ের প্রথম দিকে ছিল না। সার্জিদের এরকম কোনো চিন্তাই ছিল না। আরো যারা ছিল, নাহিদের একটা ছিল, নাহিদের বিষয়টা বিভিন্ন, আসিফেরও এরকম ছিল না গভীরতা। কিন্তু শিবির পরিকল্পনা করেছিল যে ঠিক আছে, কোটা সংস্কার আন্দোলন, এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা হাসিনার পতন ঘটাবো সেটা দেখি। শিবির ভেবেছিল এটা। অথচ এই জুলাই আন্দোলনের প্রথম দিকে এভাবে আন্দোলন হতো, পুলিশকে বলতো, ইতিহাস জানার জন্য এগুলো বলা যায়, পুলিশকে বলতো হাসনাতরা, ভাই একটু ধাক্কা টাক্কা দিয়ে, নইলে তো আন্দোলন জমে না। পুলিশ ধাক্কা দিত, এটা সব পরিকল্পিত ছিল। কিন্তু শিবির চেয়েছিল যে না, ঘটনা ঘটুক, হাসিনা পতন হোক, এটা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। যে এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সফল, মানে কোটার দাবি পূরণ। কিন্তু শিবির বলেছে না, কাজ হবে না। আন্দোলন 9 দফা দিয়ে নানানভাবে আন্দোলন কন্টিনিউ করে নিয়ে গেছে। তো এইভাবে শিবির ধাপে 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 বারবার ব্যর্থ হয়েছে। এবার হয়নি, সামনের বার হবে, এবার হয়নি, সামনের বার হবে, টাকা বাড়িয়ে দিই, লোক বাড়িয়ে দিই, এভাবে ধীরে 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 নূরের মাধ্যমে হয়নি, আক্তারের মাধ্যমে হবে, মানে যেভাবে হোক একটা পর্যায়ে এসে শিবির এটা সফল করেছে। অতএব মাহফুজ যেটা বলেছে, জুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন। হ্যাঁ, শুধু প্রথম অংশ না, জুলাই আন্দোলনের প্রথম অংশ ডিজাইন না, 12 বছর যাবৎ মেটিকুলাসলি ডিজাইন করে এভাবে চেষ্টা করে আসছিল বারবার। শিবির চূড়ান্তভাবে সফল হয়েছে। শিবিরের ডিজাইন হাসিনা এটা জানতো বলেই তো জামাত শিবির নিষিদ্ধ করেছে, এবং সব জায়গায় শিবির বলতো, তুই শিবির, তুই শিবির, সবাইকে শিবির ট্যাগ দিত, চাকরি ধরতো তুই শিবির। আচ্ছা, জুলাই আন্দোলনের সময় সবচেয়ে মোস্টলি প্রোনাউন্সড পরিভাষা কি বলেন তো? শিবির। হাসিনার সবচেয়ে প্রিয় পরিভাষা কি ছিল জুলাই আন্দোলনে? শিবির। পুলিশের সবচেয়ে আতঙ্কের পরিভাষা কি ছিল? শিবির। সবকিছু শিবির, শিবিরই জুলাই ঘটিয়েছে। তবে হ্যাঁ, অবদান সবার, জীবন দিয়েছে সবাই। আর শিবির এই পরিকল্পনায় এদেশের সব শ্রেণীর মানুষ সাড়া না দিলে শিবির কিছুই পারত না, কিন্তু ডিজাইনটা শিবিরের।